দেখো আজকে যে প্র্যাকটিস সেটটা গ্রুপে দিয়েছিলাম আপগ্রেড গ্রুপটির সেই প্র্যাকটিস সেটে যেগুলো অঙ্কগুলো দিয়েছিলাম সেগুলো সলভ করে দেবো, সেগুলো একটু দেখে নাও। কী বলেছে দেখো, প্রথমের অঙ্কটা বলেছে √15 √15 সমান সমান হচ্ছে 3.873। বার করতে বলেছে কি √5/√3, তাই না? তাহলে দেখো আমি ওপর নিচে কী করতে পারি, 3 গুণ করে দিতে পারি, ওপরেও 3 গুণ করতে পারি, একই জিনিস ব্যাপার হলো। তাহলে ওপরে আসবে কত, √15, নিচে আসবে কত, 3 আর 3 যদি দুটো রুটের ভেতরে থাকে কটা 3 বেরিয়ে আসবে, একটা 3 বেরিয়ে আসবে। আমরা √15 মান কত জানি, 3.873, বাই তলায় কত আছে 3, যদি ভাগ করি কত হবে আমাদের, 3 একে 3, 3 দুগুণে 6, 3 9 27, 3 একে 3। তাহলে অ্যান্সার আমাদের কত হবে 1.291। কত হবে অ্যান্সার 1.291। চলো পরটা দেখি। বলছে কোসেক থিটা প্লাস কট থিটা সমান 2.5, তাহলে কোসেক থিটার মান কত হবে? তাহলে আমরা আগে জানি যে কোসেক থিটা যদি প্লাস কট থিটা মান দেওয়া আছে, যদি কোসেক থিটা বার করতে হয় তাহলে আমাদের একটা ফর্মুলা জানি, সেটা ফর্মুলাটা কি, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান কত, 1। এখান থেকে আমি বলতে পারি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা ভাঙলে কী আসবে আমাদের, a প্লাস বি, এ মাইনাস বি। তাহলে লিখতে পারি কোসেক থিটা মাইনাস কট থিটা, এ মাইনাস বি, আর কি আসবে, এ প্লাস বি। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান কত, 1। আমরা কোসেক থিটা প্লাস কট থিটার মান কত জানি, 2.5। কোসেক থিটা মাইনাস কট থিটার মান আমরা জানি না। তাহলে আমরা বলতে পারি কোসেক থিটা মাইনাস কট থিটা, এটা সমান সমান তো 1। তাহলে আমরা বলতে পারি কোসেক থিটা মাইনাস কট থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু কত, 1/2.5, তাই না? কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান আমাদের কত হবে, 1/2.5। তাই দেখো আমরা এখানে কী করতে পারি, কোসেক থিটা প্লাস কট থিটা আর কোসেক থিটা মাইনাস কট থিটা করে নিতে পারি, কারণ আমরা কোসেক থিটা মাইনাস কট থিটা মান পেয়ে গেছি। আর কোসেক থিটা প্লাস কট থিটা মান তো আমরা আগে থেকেই জানি, কারণ আগে থেকেই আমাদের দেখো দেওয়া আছে কোসেক থিটা প্লাস কট থিটা মান কত দেওয়া আছে, 2.5। তার আমরা যদি লিখি তলায় তলায় এটা, যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2.5। তাহলে যদি আমরা এটাকে সমান করে কাটাকাটি করি, দেখো কী হবে, সর্ব তলায় দাগ দিদি যদি, তাহলে মাইনাস কট থিটা প্লাস কট থিটা কী হবে, কট থিটা কেটে যাবে, এদিকে পড়ে থাকবে কি 2 কোসেক থিটা সমান সমান 1/2.5 প্লাস 2.5। যদি পয়েন্ট তুলিয়ে নিই আমার এদিকে, তাহলে উপরে কত হবে, এটা 10, এটার নিচে কত হবে 10, পয়েন্টার থাকবে না আমাদের, সরি পয়েন্টার থাকবে না। তাহলে পয়েন্ট যদি না থাকে আমরা এটাকে সহজেই কী করতে পারি, লসও করতে পারি। তো লসও করে দেখি মান কত আসে। তাহলে 25 আর 10-এর লসও কত হবে আমাদের, 25 আর 10-এর লসও হবে 50। তাহলে 25 দুগুণে 50, 10 10-এ 10 2 কত হবে 20, প্লাস 10 10 5 50, 25 দিয়ে গুণ করলে কত হবে আমাদের 125। তাই 2 কোসেক থিটা, 2 কোসেক থিটা ইকুয়াল টু কত আসবে আমাদের, সমান সমান কত আসবে 145/,
50 2 কোসেক থিটা সমান, তাহলে উপরে উপরে কাটাকাটি হবে না, তাহলে এটা 2টা কার সঙ্গে গুণ হয়, 2টা 50-এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে আমরা কী লিখতে পারি, কোসেক থিটা ইকুয়াল টু লিখতে পারি 145/100। তাহলে আমাদের অ্যান্সার কী হবে 1.45, কত হবে 1.45। তাহলে দেখবো 1.45 আসে কি না, কোসেক থিটার মান আমাদের কত আসবে 1.45। তাহলে অ্যান্সার কোনটা হবে, এটা ডি এরটা। চলো পরেরটা দেখি, বলছে একটি কাজ 40 দিনে করে, বি এর থেকে 25% বেশি কর্মক্ষম এবং সি 28% বেশি কর্মক্ষম বি এর থেকে, তারা একসঙ্গে কাজটি 5 দিন করে, বাকি কাজটা বি একা করতে কত সময় নেবে। তাহলে এখান থেকে আমরা পরিষ্কারভাবে কী বুঝতে পারি যে এ কাজটা কত দিনে করে, 40 দিনে করে, বি এর থেকে 25% বেশি কর্মক্ষম, তাহলে কার ক্ষমতা বেশি, বি এর ক্ষমতা বেশি, তাহলে বি নিশ্চয়ই অবশ্যই কম দিন সময় নেবে এর থেকে। তাহলে আমি বলতে পারি এখানে বি যদি 100 দিনে করে, সাপোজ বলি যদি বি যদি আমার 100 দিনে করে, তাহলে এ কত দিনে করবে 125 দিনে। এ কারাগারি কত হয় 25/4 আর 25/5, তাই না। তাহলে 4:5, তাহলে বি সমান যদি 4 হয়, এ সমান কত হচ্ছে আমার 5, মানে আমি বলতে পারি এ যদি 5 দিনে করে বি কত সময় নেবে 4 দিন। তাহলে এ আমার কত আছে অলরেডি 40 দিন, তাহলে এখানে যদি 8 গুণ করি 40 করার জন্য একে, 5 × 8 = 40 হয়ে যাবে এ, তাহলে বিকেও 8 দিয়ে আমাদের গুণ করতে হবে, তাহলে বি সমান আমাদের কত হবে 32, আর এ সমান তো 40 আছেই অলরেডি 40। তাহলে আমরা বি সমান কত পেলাম 32। এবার কী বার করতে হবে আমাদের সি বলেছে 28% বেশি কর্মক্ষম বি এর থেকে, তাহলে সি এর কর্মক্ষমতা বেশি মানে সি কম দিন সময় নেবে। তাহলে আমরা এখানে বলতে পারি সি যদি 100 দিন নেয়, তাহলে বি কত দিন নেবে আমাদের 128 দিন। তাহলে যদি কাটাকাটি কত আসবে 4 দিয়ে 4 25, এখানে কত আসবে 4 3 12, 4 2 8। তাহলে বি যদি 32 দিনে করে, সি কত দিনে করবে 25 দিনে, আর বি এখানে বলাই আছে 32 দিনে করছে কাজটা, তাহলে সি অবশ্যই কত দিনে করবে 25 দিনে। তাহলে সি সমান আমরা কত লিখতে পারি 25। তাহলে আমরা এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, আর সিকে পেয়ে গেলাম, তাই না। এ বি সি আমরা পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি ইউনিট ধরে করি, তাহলে এই তিনটে লসও কত হবে, এটাই তো টোটাল ইউনিটের কাজ হবে না, 40 32 আর 25-এর লসও কত হবে 800। তাহলে 800কে যদি 40 দিয়ে ভাগ করি, তাহলে এ প্রতিদিন কত ইউনিট করবে 20 ইউনিট, বি কত ইউনিট করবে 32 25 হচ্ছে 800 25 ইউনিট, আর সি কত ইউনিট করবে 25 32 800, সি করবে 32 ইউনিট। তাহলে এ করে আমার একদিনে 20 ইউনিট, সি করে একদিনে 32 ইউনিট, আর বি করবে কত ইউনিট আমাদের 25 ইউনিট। তাহলে বলেছি এরা একসঙ্গে 5 দিন কাজটা করেছে, তাই না। তাহলে 5 দিনে কত অংশ কাজ হয়েছে আমরা দেখিনি, একদিনে টোটাল কত কাজ হবে আগে দেখিনি, তারপর 5 দিন করে নেবো। তাহলে একদিনে যদি যোগ করি কত হয় 5 আর 2 7, 4 আর 3 7। তাহলে এরা এবিসি একত্রে একদিনে কত করে 77 ইউনিট, ইন্টু 5 গুণ করবে এর সাথে 5, তাহলে 5 দিনে কত ইউনিট করবে এরা 385 ইউনিট। টোটাল কত ইউনিটের কাজ 800 ইউনিটের কাজ, তার মধ্যে 385 ইউনিট হয়ে গেছে আমাদের, তাহলে কত ইউনিট বাকি আছে দেখি। টোটাল 800 ইউনিটের কাজ, 385 ইউনিট হয়ে গেল, তাই বাকি থাকলে কত 5 9 আর 1 10 4, 415 ইউনিট। এই 415 ইউনিট কাজটা কে করছে বি করবে বলেছে। তাহলে বি আমরা জানি একদিনে কত ইউনিট করে 32 ইউনিট, সরি বি করে একদিনে 25 ইউনিট, তাহলে 415 ইউনিট করতে বি এর কত টাইম নেবে 415/25, যদি ভাগ করি কত হবে 25 থেকে 25 165, 25 6 150, আবার কত হবে পয়েন্ট নিলাম যেহেতু 150 থেকে যাবে 25 6 150, তাহলে 16.6 ডেজ টাইম নেবে বাদবাকি কাজটা করতে কে বি। তাহলে অ্যান্সার কোনটা করবো আমরা এটা 16.6। চলো পরটা দেখি, পরটা কী বলেছে দেখো, সরল করতে বলেছে সিম্পলি। তাহলে কী কী দিয়েছে -5/2 প্লাস 3/2
ভাজিত 6/1/2। তাহলে সলভ করতে বলেছি, সিম্পলি কী রুলে করবো, বদমাস রুলে করবো, বি বদমাস রুলের। তাহলে বি বদমাস মানে আমরা একটু রিভাইজ দিই নি, বি বদমাস মানে আমি কী বলেছিলাম, বি বদমাস। তাহলে বি বদমাস মানে আমরা কী জানি, বি ফর বার, ডি ফর ডিভিশন বা ভাগ, ও ফর বি বদমাস, সরি এখানে বি হবে। তাহলে কী হবে, বি ফর কী লিখবো আমরা, বার, বি ফর কি ব্র্যাকেট, ও ফর কি অফ বা এর, ডি ফর কি ডিভিশন বা ভাগ, এম ফর কি মাল্টিপ্লিকেশন বা গুণ, এ ফর কি অ্যাডিশন বা যোগ, এস ফর কি সাবস্ট্রাকশন বা বিয়োগ। তাহলে আমরা আগে বলতে পারি এর আগের কাজ কোনটা হবে, ভাগের কাজ হবে। তাহলে ভাগের কাজ যদি আমরা আগে করি তাহলে কি লিখবো, -5/2 প্লাস 3/2। ভাগটাকে যদি আমরা গুণ করে নিই তাহলে কী হবে, উল্টে যাবে, 1/6 হবে ইন্টু 1/2। তাহলে 3 দিয়ে কেটে যাবে, 3 দুগুণে 6 কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কি আমাদের, -5/2 প্লাস 1/8। লসও কত হবে, 8, 2 4 8 মানে কত, -20, 8 1 8 মানে 1 প্লাস 1, সরি, তাহলে কত দাঁড়াবে, -19/8 হবে এর অ্যান্সার। তো -19/8 কী করবো, এটার অ্যান্সার করবো ডি এরটা। চলো পরেরটা দেখি। হচ্ছে 11 জন ক্রিকেটারের গড় বয়স 20 বছর, যদি তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তাদের বয়সের গড় 20% বাড়ে। তাহলে 11 জন ক্রিকেটার, তাদের বয়সের গড় কত, 20 করে, তার টোটাল বয়স কত দাঁড়াবে আমার, 220। বড় বছরে করছি, পরে ছোটো বছরে বল দিচ্ছি। যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয়, তাহলে 11 জন ক্রিকেটার ছিল, তাদের প্রশিক্ষকের বয়সও যোগ করা হলো, তাহলে 11 একে 12 জন হয়ে গেল। তাহলে কি হচ্ছে, তাদের বয়সের গড় 10% বেড়ে যায়। তাহলে আমি বলতে পারি 20 বয়স ছিল এদের, 10% কী হলো, বেড়ে গেল। তা 20 10% বাড়া মানে কত, 20 ইন্টু 10/100। তাহলে যদি কাটাকাটি করি কত বাড়বে, 2, মানে 2 যদি বাড়ে, 20 আগে ছিল, এখন কত দাঁড়াবে, 22। তাহলে 12 ইন্টু 22 প্রশিক্ষক প্লাস 11 জন ক্রিকেটারের মোট বয়স হবে। তাহলে গুণ করলে কত দাঁড়াবে আমাদের, 22 দুগুণে 24, আর থাকলো 2, 22 দুগুণে 24 আর 2 26, 264। তাহলে 11 জন ক্রিকেটারের বয়সের টোটাল বয়স, মোট বয়স 220, এবং তাদের প্রশিক্ষককে যখন যোগ করছি তাদের মোট বয়স কত চলে আসছে, 264। তাহলে আমি বলতে পারি তাদের প্রশিক্ষকের বয়স কত, এই 220 এখান থেকে বাদ দিয়ে দেবো 11 জন ক্রিকেটারের টোটাল বয়সটা, তাহলে কত দাঁড়াবে, 44 বছর। অ্যান্সার কী করবো, 44 বছর। আবার এটাই ডাইরেক্ট হয়ে যেত, দেখো গড় বয়স কত বৃদ্ধি পেয়েছে, 2 বছর করে প্রত্যেকের, তাই না। তাহলে 2 বছর করে যদি বৃদ্ধি পায়, টোটাল বর্তমানে কতজন লোক সংখ্যা দাঁড়িয়েছে, 11 জন ক্রিকেটার প্লাস 1 জন প্রশিক্ষক, টোটাল 12 জন। তাহলে কত বাড়লো, 24 বছর বাড়বে গড় বয়স, তাই না। 24 বছর বাড়বে, তাই না। প্রশিক্ষকের বয়স 24 বছর অ্যাড হবে কার সাথে, 20 সাথে, 20 তো অলরেডি বলা আছে। তাহলে 20 প্লাস 24 করে দিলে অ্যান্সার কত চলে আসতো আমাদের, 44। চলো পরেরটা দেখি। বলছে এবিসি ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ। তাহলে একটা ত্রিভুজ আঁকি, এবিসি, এবিসি একটা ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি। এবিসি ত্রিভুজের কি বলেছে, যে এ বি বাহু সমান সমান কী বাহু, এসি বাহু। আর বলে দিয়েছে বিএসি সমান সমান 40 ডিগ্রি। এই কোণটা কত বলেছে আমাদের, 40 ডিগ্রি। বার করতে দিয়েছে কি আমাদের, বি কোণে কোণ, বি এর মান কত, এই কোণটার মান আমাদের কত হবে বার করতে দিয়েছে। তাহলে আমরা প্রথমেই জানি যে একটা ত্রিভুজের এ বি সি এই 3টে কোণের যোগফল কত হয়, টোটাল 180 ডিগ্রি, তাই না। তার মধ্যে আমাদের এ কোণ বলাই আছে 40 ডিগ্রি, তাহলে একে যদি বাদই দিয়ে দিই তাহলে কত পড়ে থাকে আর 140। কার কার যোগফল 140, এই বি কোণ আর সি কোণের যোগফল 140। কিন্তু কোণটা কত হবে জানি না, কিন্তু এখানে আর একটা জিনিস বলে দিয়েছে দেখো, যে এ বি বাহু সমান সমান এসি বাহু। আমরা জানি কি বাহুর বিপরীত কোণ অলওয়েজ কী হবে, সেই বাহুর মান অনুযায়ী হয়।
তাহলে এই বাহুটার মান আর এই বাহুটার মান যেহেতু সমান, তাহলে আমি বলতে পারি এদের বিপরীত কোণ মানে এই এবি বাহুর বিপরীত কোণ কোনটা, সিটা, আর এসি বাহুর বিপরীত কোণ কোনটা, বিটা, সমান হবে। তাহলে এদের যদি সমান হয় 140কে দুটো ভাগে ভাগ করব, কত হবে, 70 করে হবে। তাহলে আমার বি কোণও কত হবে, 70, আমার সি কোণও কত হবে, 70। তাহলে বি সি যাই দেখ সেটা কত হতো আমাদের 70। তাহলে আমাদের এখানে বি কোণের মান বার করতে গিয়ে অ্যান্সার কত করবো, 70। চলো বড়টা দেখি। বলছে দুটি সংখ্যার অনুপাত 5:7। তা দুটি সংখ্যা আছে, তাদের অনুপাত কত দিয়েছে, 5:7। প্রথম সংখ্যাটি 20, দ্বিতীয় সংখ্যাটি কত হবে, তাহলে সোজা অঙ্ক। প্রথম সংখ্যাটা যদি 20 হয়, 5-এর সঙ্গে কত গুণ করলে 20 হবে, 4 গুণ করলে, তাই না, 5-এর সঙ্গে 4 গুণ করলেই তো 20 হয়। তাহলে 7-এর সঙ্গে 5-এর সঙ্গে যেমন 4 গুণ করে 20 করেছি, তাহলে 7-এর সঙ্গে আমরা কত গুণ করবো, 4 গুণ করবো, কত দাঁড়াবে আমাদের 28। তাহলে অপর সংখ্যাটা কত হবে আমাদের 28। চলো পরেরটা দেখি। বলছে একটি বৃত্তের ব্যাস, একটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা বৃত্ত এখানেই, প্রথম এটা বৃত্ত এখানেই, এটা বৃত্তের কী দিয়েছে, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে আমাদের। বৃত্তের ব্যাসার্ধ আমাদের কত দিয়েছে, বৃত্তের ব্যাসার্ধ দিয়েছে 5 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 5 সেন্টিমিটার দেয়, আমরা বলতে পারি বৃত্তের এটা কেন্দ্র, যেটা আমি ডট করলাম, এটা কি বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে লাইনটা টানা হয় তাকে আমরা কি বলি, ব্যাসার্ধ বলি, তাই না, বা ছোটাদের কী লিখি আমরা, আর লিখি। আর টোটাল যদি আমরা বলি যে টোটালটা, এই টোটালটা আমরা কি বলি, ব্যাস বলি। তো আমাকে ব্যাসার্ধ বার করতে, ব্যাসার্ধ দিয়েছি, তাহলে আমি এটা কত লিখতে পারি, যে 5 সেন্টিমিটার, কত লিখতে পারি, 5 সেন্টিমিটার, তাই না। ব্যাসার্ধ আমার কত দেওয়া আছে, 5 সেন্টিমিটার। কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে, তাহলে কেন্দ্র থেকে আমি বলছি 3 সেন্টিমিটার দূরে গেলাম, 3 সেন্টিমিটার দূরে এই পর্যন্ত, এটা আমি লিখে রাখি 3 সেন্টিমিটার দূর, 3 সেন্টিমিটার দূর। দূরে একটি জ্যা আছে, কি আছে, জ্যা আছে, এটা জ্যা। এই জ্যাটির কত দৈর্ঘ্য তা বার করতে বলেছে। তাহলে আমরা বুঝতে পেরেছি এই লম্বটা আমাদের কত, এই লম্বটা আমাদের হচ্ছে 3, আমাদের আর দেওয়া আছে 5। তাহলে আমি বলতে পারি আর, এটা নয় এটাও তো আর হতে পারে না। এই যে কোনাকুনি যদি আমি এঁকে দিই, দেখো একটু, এই কোনাকুনি যদি আমি আঁকি, এটাও তো আমাদের আর না, কারণ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি দিকে টাচ করেছে, তাই না। তাহলে এটাও আর, তাহলে আমরা ওখানে কত বলতে পারি, এটুকুনি আমার 5। তাহলে আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান কী জানি, অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ আমার কত আসছে, এটা আমার 90 ডিগ্রি, যেহেতু এটা আমার অতিভুজ কত আসছে 5। তাহলে 5 মানে কত লিখবো আমরা, 5 স্কোয়ার মানে 25। লম্ব আমাদের কত আসবে 3, 3 স্কোয়ার মানে 9, প্লাস আমাদের ভূমি ধরে নিই এক্স, এটুকুনি ধরে নিই ভূমি, এটা এক্স, এক্স সমান এক্স স্কোয়ার সমান কত আমরা বার করবো। ফর্মুলা কি, অতিভুজ স্কোয়ার লিখলাম 25, লম্ব স্কোয়ার লিখলাম 3 স্কোয়ারতে 9, আর ভূমি স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমরা কী লিখতে পারি, 25 মাইনাস 9 সমান সমান কি, এক্স স্কোয়ার। তাহলে কত আসবে 16 সমান সমান কি, এক্স স্কোয়ার। তাহলে এক্সের মান কত আসবে, √16 মানে কত, 4। তাহলে আমি এক্সের জায়গায় কত লিখতে পারি, এটা আমার 4। তাহলে এইটুকুনি যদি আমার 4 হয়, তাহলে বাকিটুকুনি এইটুকুনিও 4 হবে। তাহলে টোটালটা আমার কি, জ্যা। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য কত হবে, 4 + 4 8, তাই না। তাহলে অ্যান্সার কোনটা আমাদের সি। চলো পরেরটা দেখি। বলছে ডিপো থেকে 15 মিনিট অন্তর অন্তর কী ছাড়ে, বাস ছাড়ে ঘন্টায় 16 কিলোমিটার গতিতে, ঘন্টায় 16 কিলোমিটার গতিতে ডিপো থেকে 15 মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে। বিপরীত দিক থেকে রওনা এক ব্যক্তি 12 মিনিট পর বাসগুলিকে অতিক্রম করতে লাগলো, ওই ব্যক্তির গতিবেগ কত। তাহলে সাপোজ ধরো এটা হচ্ছে ধরো ডিপো, এই ডিপো থেকে কী হচ্ছে, বাস ছেড়েছে যাচ্ছে, এবং বিপরীত দিক থেকে একটা ভদ্রলোক কী হচ্ছে, হেঁটে আসছে। তাহলে আমরা দিন কাজে বলছি সময় দূরত্ব অঙ্ক করার সময় একটা জিনিস ভালো করেই বুঝেছি, যে কোনো বস্তু যদি বিপরীত দিকে যায় তাদের রিলেটিভ স্পিড কী হয়, তাদের রিলেটিভ স্পিড অলওয়েজ কী হয়, প্লাস হয়, তাই না। তাহলে আমি ব্যক্তির গতিবেগ জানি না, দুটো জিনিস দিয়েও করা যায়। একটা সহজে বলি, এক্স ধরে বল দিই আগে, যে ওই ব্যক্তির গতিবেগ ধরে নিলাম আমি এক্স, ওই ব্যক্তির গতিবেগ কত, এক্স। বাস যেটা ছাড়ছে তার গতিবেগ কত, 16। তাহলে রিলেটিভ স্পিড কী হবে, এক্স + 16। এবার দেখো বাসটা 16 গতিবেগ, কত মিনিট যাচ্ছে, 15 মিনিট। তাহলে 15 মিনিটে কতটা যাবে, 15/60। মিনিটকে ঘন্টা করতে গেলে কত করতে হয়, 60 দিয়ে ভাগ,
সমান সমান আমি বলতে পারি এই রিলেটিভ গতিবেগে ততটাই তারা এগিয়ে আসছে কত মিনিটে, 12 মিনিটে। তাহলে 12/60 লিখবে এখানে, কারণ মিনিটকে ঘন্টা করতে গেলে আমি কী বলেছি 60। যদি না বুঝতে আরেকবার বলি, দেখো 16 কিলোমিটার গতিবেগ কার, বাসটার, তাহলে 15 মিনিটে ধরো যতটা রাস্তা আসছে, ওই রাস্তাটায় যদি যখনই তাদের রিলেটিভ গতিবেগ হয়ে যাচ্ছে, যখন যদি ধরো সাপোজ ম্যানটা দাঁড়িয়ে থাকতো, তাহলে কী হতো, এই বাসটা ম্যানটাকে 15 মিনিট পরে গিয়ে অতিক্রম করতো, যেহেতু 15 মিনিট পর পর ছাড়ছে। কেন 12 মিনিট পর গিয়ে অতিক্রম করলো, কারণ ম্যানটাও সামনের দিকে হেঁটে আসছে, যেহেতু রিলেটিভ গতিবেগ তাদের প্লাস হচ্ছে, ওই কারণে কী হচ্ছে 12 মিনিটে অতিক্রম করছে। তাহলে ওই জন্য আমি এখানে লিখেছি 16 × 15/60 যেটা যায়, মানে 16 কিলোমিটার গতিবেগে 15 মিনিটে যতটা যায়, এক্স প্লাস 16 রিলেটিভ গতিবেগে 12 মিনিটে ততটাই আসে। এবার ওটাকে এক্সের মান বার করো, তাহলেই হয়ে যাবে। দেখো তাহলে আমি কী বলতে পারি, তলায় তলায় 60 কী হবে, কেটে যাবে। এখানে বলতে পারি 4 × 3 = 12, 4 × 4 = 16। তাহলে 4 × 15 গুণ করলে কত হবে 60, এখানে গুণ করলে কত হবে 3x প্লাস 16 × 3 = 48। 48টাকে যদি আমি এদিকে নিয়ে আসি কত হবে, 60 - 48 = 3x। তাহলে 12 = কত, 3x, 3 × 4 = 12, কেটে যাবে। তাহলে এক্সের ভ্যালু কত আসবে আমাদের 4। তাহলে আমরা বলতে পারি ওই ব্যক্তির গতিবেগ কত হবে আমাদের 4। চলো পরেরটা করি। বলছে 100 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের মুখোমুখি এসে পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে 100 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন, মানে দুটো ট্রেনেরই দৈর্ঘ্য কত করে 100। প্রথম ট্রেনটার দৈর্ঘ্য কত 100, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত 100, তাই টোটাল ট্রেন দুটো দৈর্ঘ্য কত 200। তারা পরস্পরের মুখোমুখি এসে 8 সেকেন্ডে অতিক্রম করে, মানে কি তারা বিপরীত দিকে যাচ্ছে। বিপরীত দিকে গেলে কী হবে, রিলেটিভ স্পিড কী হয়, আমি কী বলেছি, রিলেটিভ স্পিড অলওয়েজ প্লাস হয়। প্রথম ট্রেনটির বেগ দ্বিতীয় ট্রেনটির দ্বিগুণ হলে, আগে দেখি রিলেটিভ স্পিড এদের কত। তাহলে আমরা বলতে পারি 8 সেকেন্ডে কত যাচ্ছে 200 মিটার। কারণ একটা ট্রেন যখন একটা অপর ট্রেনকে অতিক্রম করছে, ধরো সাপোজ একটা ট্রেনে একটা ট্রেনকে অপর ট্রেনটাকে অতিক্রম করছে, তাহলে দুজনকে অতিক্রম করা মানে তাদের টোটাল যে ট্রেনের দৈর্ঘ্য দুজনার, সেই দুটোকেই অতিক্রম করবে, তাই না। তাই টোটাল 200 মিটার যেতে তারা কত সময় নেয় 8 সেকেন্ড। তাহলে যদি গতিবেগ বার করি তাহলে আমরা কী লিখবো, 8 সেকেন্ডে যায় 200 মিটার, 1 সেকেন্ডে যাবে 8, আর 3600 সেকেন্ডে কত যাবে। তাহলে যদি কাটাকাটি করি 4 × 9 = 36, ডবল 0, 4 × 2 = 8, 2 দিয়ে কাটাকাটি করলে কত আসবে এখানে 100। তাহলে আমরা লিখতে পারি কত 90,000 মিটার। 90,000 মিটার মানে আমরা কত জানি 90 কিমি। এরা তো তাদের দুজনের রিলেটিভ গতিবেগ, রিলেটিভ গতিবেগ মানে কি তাদের প্লাসের গতিবেগ, কারণ আমরা এখানে কি জানি তারা একে অপর দিকে আসছে বলে তাদের গতিবেগ প্লাস হয়েছে, আর প্লাস হয়ে আমাদের কত এসছে 90 কিলোমিটার এসছে। কিন্তু এখানে আমার চেয়েছে কি প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে প্রথমটির গতিবেগ একজনের গতিবেগ চেয়েছে। তাহলে আমি বলতে পারি একজনের গতিবেগ যদি 1 হয়, অপরজনের গতিবেগ কত হবে, নিশ্চয়ই 2 হবে, তাই না। কারণ একজনের থেকে আরেকজনের গতিবেগ কত দ্বিগুণ বেশি। তাহলে একজনের গতিবেগ যদি 1 কিলোমিটার হয়, অপরজনের গতিবেগ কত হবে 2 কিলোমিটার। তাই দুটো যোগ করলে কত হবে 3। এই 3 মানে কত আমার 90। তাহলে 1 মানে কত দাঁড়াবে আমাদের 30। 1 মানে কত দাঁড়াবে 30 কিমি, 30 কিমি দাঁড়াবে। তাহলে প্রথম ট্রেনটির বেগ দ্বিতীয় ট্রেনটির দ্বিগুণ, তাহলে দ্বিতীয় ট্রেনটির দ্বিগুণ যদি হয়, তাহলে একটা যদি 30 দাঁড়ায়, অপরটা কত দাঁড়াবে, নিশ্চয়ই 60 দাঁড়াবে। তাহলে আমাকে দ্বিগুণ যেটা সেটার অ্যান্সার চেয়ে, তাহলে আমরা অ্যান্সার কত করবো এখানে 60। চলো পরেরটা দেখি। বলছে এটি নির্বাচনী ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি 9,261টি ভোট পেয়ে থাকেন। তবে মোট ভোটার কত, তাহলে ভালো করে পড়ো, একবার পড়ে নেবে। দেখো কি বলতে চাইছে, যে আমি যদি ধরে নিই টোটাল মোট ভোটার সংখ্যা ছিল x, তাদের মধ্যে 25% ভোটদানে বিরত ছিল, মানে ভোট দিয়েছে কতজন 75%। এই 75% ভোটারের মধ্যে যারা ভোট দিয়েছে তাদের মধ্যে 2% বাতিল হয়েছে, মানে গণনা কত হয়েছে 98%। আর যে 98% গণনা হয়েছে তার 75% পেয়েছে যে জিতেছে, মানে যে 9,261 ভোট পেয়েছে, তাহলে এর 75% সমান আমরা কী লিখব 9,261। যদি কাটাকাটি করি কী বলি 25 3 75, 25 4, 25 3 75, 25 4, 2 দিয়ে যদি কাটাকাটি করি 2 49,
2 50 100, উপরে 3 দিয়ে যদি কাটাকাটি করি কত হবে, 3 3 9 যাবে না 0, 3 8 24, 3 7 21, আবার দেখো 3 দিয়ে যাবে, 3 1 3, 3 0, 3 2 6, 3 9 27, 49 দিয়ে দেখো চলে যাবে, 49 দিয়ে কত হবে, 49 দুগুণে 98 আর 4 49 থাকে, তাহলে 49 থাকে 49, তাহলে আমি কত বলতে পারি, এক্স বাই আমার 4 50 200 আর 4 কত 800 সমান সমান কত 21, তাহলে এক্স সমান সমান আমার কী হবে 21 ইন্টু 800, তাহলে আমি কত লিখবো, 21 আর 8 গুণ করলে 168, 168 পর দুটো শূন্য, মানে 16,800 জন কী ছিল টোটাল ভোটার। এখানে অপশানটা নেই, এখানে অ্যান্সার কত হবে 16,800। চলো পরটা দেখি, বলছে 5 টাকায় পেন্সিল কিনে 2 টাকায় কটি বিক্রি করলে 60% লাভ হবে। তাই দেখো 5 টাকায় 8টি পেন্সিল কিনেছে, তাই না? তাহলে আমি বলতে পারি কি ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য আমরা কত জানি, 100ই ধরি আমরা, আর কত টাকায় বিক্রি করতে চাইছে, 160 টাকায় বিক্রি করতে চাইছে। ইস্টু যদি করে দিই 0 0 কী হবে, কেটে যাবে, 2 5 10, 2 8 16, তাহলে আমরা বলতে পারি কি, আমাদের রিভার্সে বলবো, তাহলে 5টা কী হবে তার, যদি সে 5টা দেয়, যদি সে 5টা জিনিস দেয়, তাহলে তার 8টার বদলে, কটার বদলে, এখানে দেখো 8 পেন্সিল কত হচ্ছে 8, এই 8টার বদলে যদি সে 5টা দেয় কত পার্সেন্ট লাভ হবে, তার 60% লাভ হবে। তাহলে সে এই 8টা কিনেছে কত টাকায়, 5 টাকায়, তাই না? আর তাহলে এই 5টায়, এই 8টা কিনেছে 5 টাকায় আমার, তাই না? তাহলে এই 5 বিক্রি করতে হচ্ছে কটা, আমার 5টায়, তাহলে প্রতিটার আমার বিক্রয় মূল্য কত পড়ে যাচ্ছে, 1 টাকা করে। তাহলে আমার 2 টাকা যদি হয় বিক্রয় মূল্য, 2 টাকায় কটি মাল দেবে বলেছে, তাহলে 1 টাকায় যদি একটা দেয়, তাহলে 2 টাকায় 1 ইন্টু 2, দুটো মাল দেবে, তাই না? এই অঙ্কগুলো আগে অনেক করেছি, দেবে আগের ভিডিওতে দেখে নেবে, তাই না? এক ব্যক্তি 100 টাকায় কিছু পেয়ারা কিনে তার 2 5 অংশ 20% লাভে এবং 3 5 অংশ 30% লাভে বিক্রি করে, মোটের ওপর তার শতকরা কত লাভ হবে। তাহলে এক ব্যক্তি বলেছে 100 টাকায় কিছু পেয়ারা কিনে তার 2 5 অংশ, তাহলে 2 5 অংশ কত পার্সেন্ট লাভে, 20% লাভে, তাহলে 5 4 20, মানে 8 টাকা চলে এলো লাভ। 3 5 অংশ বাদ বাকি, তাহলে 3 5 অংশের উপর কত লাভ করছে, 30% লাভ করছে, তাহলে 5 6 30, মানে কত কত টাকা, 18 টাকা, তাহলে টোটাল কত টাকা লাভ করলো, 26 টাকা। কত টাকার ওপর, 100 টাকা মাল কিনেছিল, 26 টাকা লাভ করলো, তাহলে আমরা বলতে পারি কি 26% হচ্ছে লাভ, এটা ডি অ্যান্সার হবে 26। চল পরেরটা দেখি, বলছে এক ব্যক্তি 30,000 টাকা তার 10 ও 14 বছর 2 পুত্রের নামে এমনভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সুদ সমান পাবে, তাই না? তাহলে 10% হারে হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছেন, তাহলে বড় ছেলের টাকাটা দেখো, ছোট হচ্ছে 10 বছর বয়স, তাই ছোট ছেলের টাকাটা কত বছর খাটবে, 8 বছর, আর বড় ছেলের টাকা কত বছর খাটবে, 4 বছর। 10% হারে মানে কত, এরও 10 বছর, 10% হারে মানে 10 টাকা করে, এরও 10 টাকা, 10 বছরে 10% করে, 8 বছর দেখো এর খাটছে 10% হারে, এর 4 বছর খাটছে 10% হারে, তাহলে এর টোটাল কত সুদ পাবে, 80 টাকা, এর টোটাল কত সুদ পাবে, 40 টাকা। যদি কারাগারি কত হবে, 4 2 8, 4 1 4, তাহলে আমরা বলতে পারি যে এদের সুদের অনুপাত কত হচ্ছে 2:1, তাহলে যে সুদ বেশি পাবে, ভালো করে কনসেপ্ট দিয়ে বোঝো একটুখানি, যে সুদ বেশি পাবে তার তো কম টাকা দিলেই হয়ে যাবে। ছোট ছেলে কী পাবে, সুদ বেশি পাবে, তাই তাকে তো কম টাকা দিলেই হবে, আর বড় ছেলে কী হবে, সুদ কম পাবে, তাই তাকে বেশি টাকা দিতে হবে। তাহলে এদের সুদের অনুপাতের সঙ্গে মূলধনের অনুপাত কী হয়ে যায়, রিভার্স হয়ে যায়, মানে কি উল্টে যায়, ব্যস্তনাপাতিক হয়ে যায়। তাহলে বলতে পারি তাদের টাকাটা 1:3 অনুপাতে 1:2 অনুপাতে রাখা হবে। তাই টোটাল অনুপাতিক যোগফল কত, 3, আর 3 মানেই কত দেওয়া আছে, 3 মানেই দেওয়া আছে আমাদের 30,000, তাহলে বাই 3 মানে কত আসবে, 1 1 সমান কত আসবে, 10,000। তাহলে ছোটো ছেলের নামে কত রাখবে, 10,000, আর বড়ো ছেলের নামে 2 10,000 কত, 20,000, বড়ো ছেলের নামে কত টাকা রেখেছে, 20,000। চলো পরটা করি, বলছি কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে কত হয়, দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 8 গুণ হবে। তাহলে সিম্পলি আমরা বলতে পারি যে 100 টাকা আমার কাছে ছিল, 100 টাকা ছিল, সেটা কত টাকা হচ্ছে, 200 টাকা হচ্ছে, কত টাকা, 200 টাকা। টাইম কত নিচ্ছে আমাদের, এটা হতে টাইম কত নিচ্ছে আমাদের, 5 বছর, তাই না বলেছে না?
যে 5 বছরে দ্বিগুণ হয়। নেক্সট কত হবে, 200 টাকা কত হয়ে যাবে আমাদের, 400 টাকা হয়ে যাবে। সেটার জন্য কত টাইম নেবে, 5 বছর টাইম নেবে, তাই না? 400 টাকাটা আবার কত হয়ে যাবে, ডবল হয়ে যাবে, দ্বিগুণ হবে, কত হবে, 800 টাকা হবে। কত টাইম নেবে, আবার 5 বছর টাইম নেবে। তাহলে দেখো 100 টাকা থেকে 100 টাকা থেকে আমার কত হয়েছে, 100 টাকা থেকে আমার 800 টাকা হয়েছে। তাহলে কত গুণ হলো, টোটাল 8 গুণ, 8 গুণ। তো আমার তো সেটাই বলেছি যে 8 গুণ হতে কত সময় নেবে, 8 গুণ টোটাল কত টাইম নিল, 5 বছর, 5 বছর 10 বছর, আর 5 বছর কত বছর, 15 বছর। তাহলে আমরা অ্যান্সার কত করবো এটার, যে 15 বছর আমাদের 8 গুণ হতে টাকাটা সময় নেবে। তাহলে অ্যান্সার করবো সি এরটা, বি এরটা 15। চলো পরেরটা দেখি। বলছি 10,000 টাকায় একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনে টেপটিকে 20% লাভে এবং টিভিটিকে 10% লাভে বিক্রয় করে মোটের ওপর 12% লাভ করলেন, টিভির ক্রয় মূল্য কত? তাহলে টিভিটিকে কত পার্সেন্ট লাভে বিক্রি করেছেন, 20%। টিভি 20% লাভ মানে 120। টেপ রেকর্ডার, টেপ রেকর্ডার লিখে দিই, আর ফর রেকর্ডার, কত পার্সেন্ট লাভে, 110% লাভ। মোটের ওপর কত লাভ করেছে, 112%। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে অ্যালিগেশন মিক্সচারের মতো 2, এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, 8। তার অনুপাতিক করলে বলে 1:4। তাহলে টোটাল 5 অনুপাতিক মানেই কত, অনুপাতিক যোগফল 5, 5 মানে কত আমাদের 10,000, 10,000 বাই 5 মানে কত, 1 মানে 2,000, তাই না? তাহলে আমরা বলেছি কোনটা, যে কত, কোনটার দাম চেয়েছে, টিভির ক্রয় মূল্য কত। তাই দেখো আমার রেকর্ডার কোনটা ধরেছে, এটা, তাই রেকর্ডার নিশ্চয়ই কত হবে, 8,000 টাকা ক্রয় মূল্য হবে। রেকর্ডারের ক্রয় মূল্য কত হবে, দেখি একটু দাঁড়াও, 10,000 টাকায় কিনেছে, মোটের উপর 12% লাভে, টিভিটিকে 10% লাভে, সরি এই জায়গায় টিভি বলেছিল, কি বলেছিল এই জায়গায়, টিভি। আর এখানে কি বলেছে, টেপ রেকর্ডার, এটাকে বলেছে রেকর্ডার। তাহলে আমার রেকর্ডারটা আমার কত বিক্রি করেছে, 1 অনুপাতিক, আর টিভিটা কত হবে, 4 অনুপাতিক। তাহলে আমাদের কত হবে এখানে অ্যান্সার 8,000। অ্যান্সার কত করবো আমরা, 8,000। চলো পরটা দেখি। সমবাহু ত্রিভুজের উচ্চতা, তাহলে সমবাহু ত্রিভুজ দিয়েছে, তার উচ্চতাও আমাকে বলে দিয়েছে। সমবাহু ত্রিভুজ যদি আমি বলি যে সমবাহু ত্রিভুজ দিয়েছে, সমবাহু ত্রিভুজের কী দিয়েছে আমাদের, উচ্চতা দিয়েছে। সমবাহু ত্রিভুজের উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা সমবাহু ত্রিভুজের। সমবাহু ত্রিভুজের উচ্চতা কত বলে দিয়েছে আমাদের, 15 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কী জানি আমরা, হাইট সমান কী জানি, যে √3/2 ইন্টু এ, এ মানে কি আমরা জানি, বাহু। তাহলে উচ্চতা কত বলে দিয়েছে আমাদের, 15, কত বলেছে 15, √3/2 ইন্টু এ। তাহলে বাহু সমান যদি বার করি কী হবে আমাদের, 15 দুগুণে 30 সমান √3 ইন্টু এ। 30কে যদি আমরা এইভাবে ভাঙতে পারি, দেখো 10 ইন্টু √3 ইন্টু √3 সমান আমাদের কী আছে, √3 ইন্টু এ। তাই √3 আমাদের কী হবে, কেটে যাবে। এর মান কত আসবে আমাদের, এর মান আসবে 10√3। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি বার করি, আমরা বাহু পেয়ে গেছি, তাহলে বাহু পেয়ে গেলে আমাদের কি দরকার, ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি, সমবাহু ত্রিভুজের বা ভলিউমের ফর্মুলা কি, ক্ষেত্রফলে √3/4 ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি বাহুর স্কোয়ার। তা √3 জায়গায় √3 থাকবে, √3/4, বাহু স্কোয়ার মানে কোনটা, 10√3, 10√3কে আমরা কবার লিখবো, দুবার লিখবো যেহেতু স্কোয়ার আছে, 10√3, √3/4, 10√3কে যদি গুণ করি, 10 আর 10-এ গুণ করলে আমাদের কত চলে আসবে, 100, আর √3 আর √3 গুণ করলে কত হবে, 3। যদি আমরা কাটাকাটি করি কত হবে, 4 25 100, তাহলে কত দাঁড়াবে, 25 3 75 √3। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের কত দাঁড়াবে, 75√3। অ্যান্সার কত হবে, 75√3। চলো পরেরটা দেখি।
বলছে এটি বৃহত্তম রাশি কোনটি? দেখো বলেছে বৃহত্তম রাশি কোনটি হবে আমাদের এখানে। তাহলে প্রথমটা কত দিয়েছে? 2, 2 এর মাথায় 2, তার মাথায় 3, ব্র্যাকেট তারপর উপর 2। তাহলে আমরা জানি যে ব্র্যাকেট থাকলে এক নিয়ম হয় আর পাওয়ার থাকলে এক নিয়ম হয়। ব্র্যাকেট থাকলে গুণ হয় আর পাওয়ার থাকলে আমাদের পাওয়ার হিসাবে কাজ করতে হবে। তাহলে আমরা এখানে কী বলতে পারি? 2 এর মাথায় 2, তার মাথায় 3। তাহলে যদি ভেতরে কাজ করি আমরা কী বলি? 2 এর মাথায় 2 এর কিউব মানে কত? 8। ব্র্যাকেট দিয়ে কত আছে? 2। এখানে কিন্তু 8 স্কোয়ার করবো না, আর 64 কোণ। এখানে যেহেতু ব্র্যাকেট আছে আমরা গুণ করবো, তাই না? তো 2 এর মাথায় এখানে কত লিখবো? 16। নেক্সট কী বলেছে? 2 এর মাথায় 2, তারপর 3 এর মাথায় স্কোয়ার। তাহলে 2 এর মাথায় 2 যদি আমরা রেখেই দিই, সরি কটা কত হবে? 2 হবে। 2 এর মাথায় 2 যদি আমরা রেখেই দিই, তাহলে 3 এর স্কোয়ার আছে মানে কত লিখবো আমরা? 9। ব্র্যাকেট থাকলে 2 এর মাথায় 9 নয়, আমরা কী 2 এর মাথায় 18 লিখবো এটা। নেক্সট কী বলেছে আমাদের? নেক্সট দেখো আমাদের বলেছে 2 এর মাথায় 2, তার মাথায় 3, তার মাথায় 2। তাহলে আমরা উপর থেকে কাজ করতে করতে আসবো। 2 এর মাথায় 2 আমার বসেই যাবে অলরেডি, আর 3 এর স্কোয়ার, এখানে তো ব্র্যাকেট নেই, তাহলে 3 এর স্কোয়ার মানে কত লিখবো? 9। আবার এখানে দেখো কী হচ্ছে আমাদের, 3 এর মাথায় কত হচ্ছে? আমাদের 2 এর মাথায় কত হচ্ছে? 3 এর স্কোয়ার মানে 9। আবার দেখো এখানে কি 2 ইন্টু মানে 2 এর মাথায় 18 করে দেবো না কিন্তু, যেহেতু ব্র্যাকেট নেই। তাহলে 2 এর মাথায় 9 মানে কি? 9টা 2 এর গুণফল করবো। তাহলে দেখো আমরা 6টা 2 মানে কত জানি? 64। 6টা 2 এর গুণফল কত? 64। 7টা 168, 8টা হলে কত হবে? 256, আর একটা 9টা মানে কত? 512। তো 2 এর মাথায় কত হবে? 512। তাহলে আমরা এখান থেকে সহজেই দেখে বলতে পারছি যে সবথেকে বড় কত? 2 এর মাথায় 512। তাহলে সবথেকে বড় বৃহত্তম রাশি কোনটি হবে? এটা হবে, তাই না? চলো পরটা দেখি কী বলেছে। দেখো বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ সেমি এবং পরিসীমা 34 সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে এখানে কী কী দিয়েছে? ক্ষেত্রফল, পরিসীমা আর কর্ণ। তাহলে আমি কী বলেছি? ক্ষেত্রফলের সঙ্গে পরিসীমা আর কর্ণের রিলেশনশিপের একটা অঙ্কর যে ফর্মুলা তোমাদের আগে ভিডিও করিয়ে দিয়েছিলাম। দেখো কী বলেছিলাম? যে ক্ষেত্রফল, কী বলেছিলাম? ক্ষেত্রফল সমান সমান অর্ধ পরিসীমা তার স্কোয়ার, অর্ধ পরিসীমার স্কোয়ার মাইনাস কর্ণর স্কোয়ার বাই 2। এটাই তো বলেছিলাম ফর্মুলা, তাই না? তাহলে এখানে ক্ষেত্রফল কত বলেছে আমাদের? 60, সিম্পলি 60 বসিয়ে দাও। পরিসীমা কত বলেছে? 34। তাহলে অর্ধ পরিসীমা মানে পরিসীমার আর্ধেক কত হবে? 17। 17র স্কোয়ার মাইনাস কর্ণ তোমাকে বার করতে বলে, তাহলে কর্ণ স্কোয়ারই রেখে দেবো, বাই কত লিখবো? 2। তাহলে 60-এর সঙ্গে 2 গুণ করলে কত আমাদের? 120। 17 স্কোয়ার মানে কত জানি আমরা? 289 মাইনাস কর্ণর স্কোয়ার। তাহলে কী করবো? সংখ্যাটাকে এদিকে নিয়ে চলে আসি। তাহলে 120 মাইনাস 289 সমান সমান মাইনাস, তো ওইদিকে আছি, তাহলে মাইনাস কর্ণর স্কোয়ার। এদিকে কী আসবে? প্লাস 120 থেকে মাইনাস 289 বাদ দিলে মাইনাস 169 সমান সমান মাইনাস কর্ণর স্কোয়ার। তাহলে মাইনাস মাইনাস কী হবে? প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস মাইনাস যদি আমাদের প্লাস হয়ে যায়, তাহলে কর্ণ সমান সমান আমরা কী বলতে পারি? কারণ স্কোয়ার আছে, স্কোয়ার তোলাতে গেলে আমরা কী জানি? রুট করতে হয়, বর্গমূল করতে হয়। তাহলে কর্ণ সমান সমান আমাদের কী দাঁড়াবে? 13। তাহলে আমাদের চেয়েছে কর্ণ বার করতে, অ্যান্সার আমরা কোনটা করব? 13 করব আমরা অ্যান্সার। চলো পরটা দেখি। বলছে 41307 সংখ্যাটিকে কত রকমভাবে লেখা যায়? কি আছে? 41307 কটা সংখ্যা? 1টা 2টো 3টে 4টে 5টা। কতগুলো ডিজিট হচ্ছে? 5টা ডিজিট হচ্ছে।
5টা ডিজিট হচ্ছে, কিন্তু তার মধ্যে একটা কি আছে, শূন্য আছে। তাহলে আমরা এখানে কীভাবে বার করবো যে কত রকমভাবে সাজাতে পারি? লিখব 4 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 সমান সমান কত? 4 4 16, 16 3 48, 48 2 96, 96 1 96। তাহলে অ্যান্সার কত করবো আমরা? 96। দেখো একটু বুঝতে প্রবলেম হলে একটু অন্যভাবে বুঝিয়ে দিই। ধরো সাপোজ অন্যরকমভাবে বুঝিয়ে দিই। দেখো যদি থাকলো ধরো 2 1 5 3, তাহলে এই সংখ্যাটাকে কত রকমভাবে সাজিয়ে লেখা যায়। তখন আমরা কী করতাম, কতগুলো ডিজিট আগে আগে আছে সেগুলো গুনতাম। কটা ডিজিট আছে দেখো, 1টা 2টো 3টে 4টে। তাহলে আমরা কী লিখতাম? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে 4 3 12 2 24। কিন্তু এইখানেই যদি একটা শূন্য চলে আসে, সাপোজ ধরো এখানে চলে এলো 2053, তো সেক্ষেত্রেও আমাদের 4টে ডিজিট, তাই না? কিন্তু আমরা এখানে শূন্য আছে বলে কাউন্ট কটা করবো? 1টা 2টো 3টেকে। তাহলে 3 ইন্টু 2 ইন্টু 1 লেখা আমাদের দরকার, কিন্তু না, তার সঙ্গে আর একটা কী গুণ করে দেবো? আর একটা 3 গুণ করে দেবো। তাই 3 3 9, 9 2 18। তাহলে এক্ষেত্রে কত রকমভাবে লেখা যাবে? 18 রকমভাবে লেখা যাবে। আশা করি বুঝতে পেরেছ। তো এটা অ্যান্সার হবে 96। আজকে এই পর্যন্তই থাক, পরে সলভ করিয়ে দেবো আবার।